পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরাতেই বাহিরেরটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এত চমৎকার একটা শহর যে বাইরে তাকালেই মনে হচ্ছে যে কোনো ফুলের বাগানে আমি বসে আছি। পুরো উপত্যকা জুড়েই নানান ধরনের ফুল গাছ লাগানো। এগুলো ফুল গাছ নাকি অন্য কিছু জানি না, তবে জানলার পর্দা সরাতেই সামনের দৃশ্য আমার চোখ আটকে গেল। সামনে শুধুমাত্র পাহাড়ি উপত্যকা, সবুজ এবং সবুজের মাঝখানে লাল, হলুদ এবং নানান ধরনের ফুল ফুটে আছে, এবং সেটা শেষ হতেই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এরকম একটা প্রাসাদের মতো জায়গা থেকে দূরে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো, সেটা ঘুম থেকে উঠে নিজের চোখেই যেন বিশ্বাস করাতে পারছিলাম না। তারপর আমি চারিদিকে নজর বোলাতে লাগলাম। দেখলাম বেশ কিছু পাখির মতো জিনিস আকাশে উড়াউড়ি করছে। তারপর বুঝতে পারলাম যে এটা একটা জিনের রাজ্য, এবং সেটা গতকালকে ওই লোকটা সঠিকই বলেছিল, এবং ওই লোকটা এইখানকার অঞ্চলটা শাসন করে, এবং এটা জিনেদের একটা কাবিলা যেখানে কিনা জিনেরা বসবাস করে। আমি উঠে তারপর বাথরুম খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কোথাও বাথরুম পেলাম না। অদ্ভুত বিষয়, এরকম একটা সুন্দর ঘর আর অ্যাটাচ বাথরুম নেই। বিষয়টা ভেবেই বেশ খানিকটা অবাক লাগলো। বাথরুম চেপে সেখানে সোফার উপর বসে রইলাম। বেশ খানিক্ষণ পর দরজায় টোকা পড়ল। দেখলাম একজন লোক ঘোমটা পরিহিত অবস্থায় আমার কাছে এগিয়ে আসলো। তার চোখের মণিগুলো বেশ অদ্ভুত। ছোট্ট বিন্দুর মতো একটা কালো মণি রয়েছে, আর চোখটা একদম পুরো সাদা। প্রথমে দেখে চমকে গেলাম। বুকে খানিকটা থুথু নিয়ে বললাম যে আপনি কে? তখন তিনি বললেন, আমি এই মহলের এবং এই ফ্লোরের যাবতীয় সমস্ত কিছুর দায়িত্বে আছি। আপনি এখানকে আমাদের নতুন একজন অতিথি, সেহেতু আপনার সমস্ত কিছু দেখভালের দায়িত্ব আমার। তখন আমি তাকে বললাম যে আমি ওয়াশরুমে যাব, এখানে ওয়াশরুম কোথায়? তিনি বললেন, ওয়াশরুম কাকে বলে? আমি বললাম, আরে বাথরুম বাথরুম। তিনি তখন বললেন, ওই তো আপনার ওইখানেই আছে। তারপর একটু সামনে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম একটা জায়গায় পর্দা দেওয়া। প্রথমে ভেবেছি এটা জানালা, কিন্তু না, বাথরুমের সামনে কে পর্দা দেয় রে ভাই? এটা দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিছু বলতে এসেছেন আপনি? তিনি তখন বললেন, আপনাকে দ্রুত খাবার টেবিলে যেতে বলা হয়েছে, সেইখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। খানিকক্ষণ বাদে সকালে খেতে বসবেন, আপনি দ্রুত আসুন, আপনাকে ডাকার জন্যই এসেছিলাম। তারপর ওয়াশরুমে গেলাম, এবং এখানকার ওয়াশরুম দেখেই আমি চমকে গেলাম। যাই হোক, সেটা না বলি। তারপর সেখান থেকে সমস্ত কিছু সেরে কাপড়টা পরে বাইরে ওই লোকটার সঙ্গে যাচ্ছি। লোকটা একটা সরু বিরাট আকৃতির বারান্দা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। এই বারান্দায় বেশ কিছু ঘর রয়েছে, এবং বারান্দার সামনে থেকে সামনের আরেকটা প্রাসাদ খুব সুন্দরভাবে দেখা যায়। আমি তার পেছন পেছন যাচ্ছি। তিনি একটু সামনে গিয়েই সিঁড়ি দিয়ে আমাকে নিচে নিয়ে গেল। তারপর একটু নিচে যেতে দেখলাম বিরাট এক হলরুমের মতো জায়গা। সেখানে খুব বড় একটা ডাইনিং টেবিল বসানো, তবে সেইখানে কেউ নেই। আমি খেয়াল করলাম পরী মেয়েটি বসে আছে, এবং তার সঙ্গে তার বাবা। তিনি খাওয়া দাওয়া করছেন। পরী মেয়েটি তখনও খাওয়া শুরু করেননি। আমি তখন মেয়েটির কাছে গিয়ে বললাম, আপনি ভালো আছেন? তারপর ওই লোকটিকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর গ্রহণ করল, এবং বেশ খানিক্ষণ পরে বলল, জি ভালো আছি। তোমার উঠতে এত দেরি হলো? তুমি একটু বেলা করে ঘুমাও, তাই না? এখন আমি তার বলতে পারছিলাম না যে আমি বাথরুমে না যাওয়ার জন্য বসেছিলাম, না হলে হয়তো অনেক আগেই। আর আমি বের হয়ে কোথায় যাব? নিশ্চয়ই কেউ একজন ডাকতে আসলে তারপরে আসবো। আমি বললাম, হ্যাঁ, রাত জেগে মাঝে মধ্যে কাজ করতে হয়, তো এই জন্য অনেক সময় দোকান খুলতে খুলতে দেরি হয়ে যায়। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি নাস্তা করে নাও, তোমার জন্য রুটি বানানো হয়েছে। আমি দেখলাম সেই রুটির যে সাইজ, তা আমি একটা খেতে পারলে আমার পেট ভরে আরও দুজন খেতে পারবে। এত বড় সাইজের রুটি এবং মোটা, সেই সাথে বেশ শক্তও মনে হলো। আমি রুটিটা হাতে নিলাম, সাথে কিছু ফলের বাটার টাইপের কোনো একটা জিনিস দিল, ফলটাকে স্ম্যাশ করা। তখন তিনি বললেন, খাও, এটা হচ্ছে আজকে সকালেই তৈরি করা একটা ফল আছে আমাদের এখানে, খুবই জনপ্রিয়। সেই ফলটাকে স্ম্যাশ করে তার সঙ্গে মিষ্টি মিশিয়ে এটা তৈরি করা হয়, এবং প্রত্যেক দিনই টাটকা এখানে আসে, তুমি খাও। প্রথমে সেই জিনিসটা একটু টেস্ট করার জন্য হাতের আঙ্গুলে মাখিয়ে তারপর গালে নিলাম। পরিমেয়টি আমার দিকে তাকিয়ে আছে। সে এরকমভাবে তাকিয়ে আছে দেখে আমি তখন সঙ্গে সঙ্গেই জিনিসটা হাত থেকে নামিয়ে ফেললাম, কারণ এত সুন্দরী একটা মেয়ে আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছে, তাকে দেখেই আমার কেমন লাগছে। সে তার মুখের নাকাবটা সরিয়েই খাচ্ছে। আমি প্রথমে তার দিকে খেয়াল করিনি। আমি যখন তার দিকে তাকালাম,
ততক্ষণে সে খাওয়া দাওয়া শেষ করে তার মুখের নাকাবটা পরে নিয়েছে। প্রথমে তাকে পেছন থেকে দেখেছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকাইনি। এতক্ষণ শুধু ওই তার বাবার সঙ্গে কথা বলছিলাম। কি একটা জিনিস মিস করে ফেললাম। আমি বলতেই ভুলে গিয়েছি যে সে হয়তো তার মুখের নাকাবটা সরিয়ে খাচ্ছে, এবং দেখতে ভুলে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তার মুখের নাকাবটা পরে সে আবার ওখান থেকে চলে গেল। কি একটা ভারী মিস্টেক হয়ে গেল। আমি তখন খাচ্ছিলাম। খানিক্ষণ বাদে তিনি বললেন কি যে ঠিক আছে তুমি খাও, আমাকে মহলের ভেতরে যেতে হবে। আমি যখন সেই রুটিটা হাতে নিলাম, একদম মাখনের মতো নরম। প্রথমে ভেবেছিলাম হয়তো শক্ত হবে, কিন্তু কি সুন্দরভাবে নরম হাতে তৈরি করা। আমি প্রায় পুরোটাই খেয়ে ফেললাম, তবে একটুর জন্য সেঞ্চুরিটা করতে পারলাম না। 90-তে গিয়ে আটকে গেলাম। অল্প একটু পেটের মধ্যে ঢুকছিলই না। ওই ফলের জুসটা এবং সেই সাথে ওই ক্যাচাপটা এত বেশি মজা ছিল যে রুটি দিয়ে খেতেই আমার যেন মনে হচ্ছিল যে আরও খাই। খাওয়া দাওয়া শেষ করে নিজের কক্ষে গেলাম। প্রায় দুপুর পর্যন্ত সেখানে সেরকমভাবে অলস সময় কাটালাম। একবার বারান্দার দিকে সামনে তাকাই, আরেকবার বাইরের দিকে তাকাই। বেশ খানিক্ষণ পর দরজায় একটা টোকা পড়ল। দরজায় টোকা দেখে আমি বাইরে গেলাম। বাইরে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি সেই মেয়েটা, তার মুখে তখনও নাকাব পড়া। সে তখন আমাকে বলল, আমি খুবই দুঃখিত, বাবা আমাকে আপনাকে দেখার দায়িত্ব দিয়েছেন এবং আপনি আমার এত বড় একটা উপকার করেছেন, আর আপনাকে দেখুন সারাদিন বসিয়ে রেখেছি। আসলে বাবা একটা কাজ দিয়ে পাঠিয়েছিল, এই কারণেই মূলত হচ্ছে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আপনি চলুন, আপনাকে আজকে ঘুরতে নিয়ে যাব। কোথায় যাবেন বলুন? আমি তখন বললাম যে কোথায় যাব আর, আপনি যেখানে নিয়ে যাবেন আপনি জানেন কোথায় ভালো হবে। তাছাড়া আমি তো আর রোজ রোজ জিনের জগতে আসি না, বা আপনাদের এখানে রোজ রোজও আসি না। জায়গাটা বেশ ভালো, আমার ভালো লেগেছে, তবে কোথায় নিয়ে যাবেন সেটা আপনার বিষয়। আমি কি রেডি হয়ে আসব? মেয়েটি তখন বলল, হ্যাঁ, আপনি তাড়াতাড়ি একটা কাপড় পরে দ্রুত চলে আসুন। ছেলে মানুষের আবার এত দেরি লাগে নাকি গোছাতে? তাড়াতাড়ি যান। আমি একটা স্যান্টো গেঞ্জি পরেছিলাম, আর হাতাওয়ালা স্যান্টো গেঞ্জি, সেহেতু লজ্জা লাগছিল না। ভেতরে ঢুকেই সঙ্গে সঙ্গেই একটা টি শার্ট পরে তারপর সঙ্গে সঙ্গে বের হলাম। বললাম চলুন। তখন তিনি বললেন, এত সিম্পল, এত তাড়াতাড়ি? আমার তো জামা কাপড় পরাই ছিল। মেয়েটি আমার কর্মকাণ্ড দেখে অবাক হলো। তারপর আমরা প্রাসাদের সেই সিঁড়ি বেয়ে একদম নিচে নেমে আসলাম। আমরা যখন এখানে এসেছিলাম তখন একটা গাড়িতে চলে এসেছিলাম এবং আমি প্রায়ই অচেতন অবস্থায় ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে জায়গাটা আদতেও খুব সুন্দর এবং খুবই চমৎকার জায়গা। এরকম অদ্ভুত জায়গা এর আগে আমি কখনো দেখিনি। এটা আসলে জিন্নাতের এলাকা এবং জিনারাই এরকম জায়গায় থাকতে পারে, মানুষ হলে হয়তো সেখানে থাকতে পারতো না। খানিকক্ষণ নিচে নামার পর দেখলাম সামনে সিঁড়ি শেষ এবং বিশাল এক সুড়ঙ্গ, মানে একদম নিচে নেমে গিয়েছে সুড়ঙ্গের মতো। আমি তখন বললাম, সিঁড়িতে এই পর্যন্তই শেষ, এরপরে সকালে যাতায়াত করে কিভাবে? এখান দিয়ে কি লাফ দেয় নাকি নিচে? মেয়েটি তখন হাসতে শুরু করলো। মেয়েটির হাসিও এত চমৎকার যে তার দিকে তাকিয়ে আমার জন্য আক্কেল গুরুম অবস্থা। আমি হা হয়ে তাকে বললাম, হাসছেন কিসের জন্য? এখান থেকে নিচে পর্যন্ত কিভাবে যায় সেটাই তো বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল, এইখান থেকে নিচে পর্যন্ত আমরা কি পায়ে হেঁটে যাব নাকি? আমাদের পিঠে এত বড় ডানা কিসের জন্য দিয়েছে? তখন আমি দেখলাম মেয়েটি তার পিঠের জামার ফাঁক থেকে তার বিশাল আকৃতির ডানাটা মেলে দিল এবং তার ডানা মেলে সে সঙ্গে সঙ্গেই উঠতে শুরু করলো। আমি বললাম, আরে কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যান। তার ডানা বিশাল এক ঝাপটা দিল। ঝাপটাদের সঙ্গে সে আকাশের অনেকখানি উপরে উঠে গেল। সে বেশ খানিক্ষণ ওড়ার পরে আমার কাছে এসে দাঁড়িয়ে ডানা ঝাপটাচ্ছে আর বলছে, আমাদের তো ডানা আছে এই জন্যই, যাতে আমরা উঠতে পারি। এই জন্যই সিঁড়িটা এখানে শেষ হয়ে গিয়েছে। আমরা যখন এখানে আসি তখন আমরা বাহনে আসি, আর না হলে উড়ে আসি, এইভাবেই আসি। তাছাড়া আমাদের তো আর হাঁটার কোনো রাস্তা নেই তোমাদের মতো, এই জন্য মূলত এরকমভাবে আসছি। মেয়েটি তখন বলল, এই যে তুমি বলে ফেললাম, এখন তুমি তো মানুষ, তুমি নামবে কিভাবে? চিন্তার বিষয়। তারপর আমি বললাম, আমি তাহলে না যাই, তুমি এখানে থাকো। তখন ও বলল, কেন এমনটা হবে কিসের জন্য? আপনি কাজ করুন, চোখ বন্ধ করুন সঙ্গে সঙ্গেই। আমি তখন তাকে বললাম, সমস্যা নেই, আপনি তুমি করে বলে ফেলেছেন যেহেতু, তাহলে তুমি করেই বলুন। মেয়েটি তখন বলল, তাহলে তুমিও আমাকে তুমি করে বলুন, তাহলেই তো হয়। আমি তখন বললাম, সেটা আস্তে আস্তে হয়ে যাবে, আপনি এক কাজ করুন। আপনি কি যেন করতে বললেন? চোখ বন্ধ। আচ্ছা, চোখ বন্ধ করেছি। তারপর আচমকা আমার মাথাটা একটা ঘুরে উঠল। তারপর মেয়েটি আমাকে বলল, এবার চোখ খুলুন, দেখুন তো আপনি কোথায় আছেন। তারপর আমি নিচের দিকে তাকিয়ে দেখি সেই সিঁড়িও নেই, আর সিঁড়ির নিচের সেই বড় সুড়ঙ্গও নেই। অদ্ভুত, এটা কোন জায়গা? তখন আমি আশেপাশে তাকিয়ে দেখলাম একটা গ্রামের মতো জায়গা, চারিদিকে মাটির রাস্তা।
এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে। ও তখন বলল যে এই তো আমাদের এখানে তোমাকে স্বাগতম, এটা আমাদের এখানকার গ্রাম, এবং আজকে আমি এবং তুমি গ্রাম ঘুরবো ছদ্মবেশে, দেখি কেউ চিনতে পারে কিনা। তুমি তো অলরেডি ছদ্মবেশে আছোই, তবে আমাকে ছদ্মবেশে যেতে হবে। তাই বলেই সে সঙ্গে সঙ্গেই তার রঙিন কাপড়টা চেঞ্জ করে একটা কালো বোরকা পরে নিল। কালো বোরকাতে তার চোখগুলো দেখতে যেন আরও অসাধারণ লাগছিল। সে আমার সঙ্গে হাঁটতে শুরু করলো, বললো চলো এদিকে যাই, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মধ্যে এদিকে এরকমভাবে ঘুরে বেড়াই। আমাকে যদি সবাই দেখে তাহলে হুমড়ি খেয়ে আসবে, ছুটে আসবে, বলবে আমি এসেছি, মানে আমাকে সবাই রাজকুমারী বলে ডাকে। এই জন্য মূলত হচ্ছে কি আমি সকলের সাথে এমনি মিশতে পারি না, ঘুরতে পারি না, তবে আজকে তোমার সঙ্গে আমি ঘুরবো, ঠিক আছে? আমি তখন বললাম আচ্ছা তাই বুঝি, তো আপনার নাম কি? তখন ও বলল আমার নাম হচ্ছে লামিয়া। আমি বললাম লামিয়া? লামিয়া তো আমাদের এখানকার মেয়েদের নাম, তোমার নাম লামিয়া হয় কিভাবে? ও তখন বলল যে তোমার নাম যদি ফারহান হতে পারে তাহলে আমার নাম লামিয়া, তোমাদের ওইখানকার নাম মিলেই একটা নাম রাখলাম, আমার আসল নাম না হয় তুমি না জানলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে লামিয়া, তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। লামিয়াকে তখন পর্যন্ত আমি দেখিনি, কিন্তু ও যেহেতু বলছে ওর নাম লামিয়া, তাহলে ওর সঙ্গে আমি কথা বলিই না, সমস্যা নেই। তারপর ও আমাকে হাঁটতে হাঁটতে সামনে পর্যন্ত নিয়ে গেল। রাস্তার দুই ধারে ছোট ছোট ঘর রয়েছে এবং ঘরগুলো বেশ অদ্ভুত, মাটি থেকে বেশ খানিকটা উপরে, এবং দেখে মনে হচ্ছে শূন্য ভেসে আছে, তবে আদতেও শূন্য ভেসে নেই। ঘরগুলোর ডিজাইনই এরকম, এবং মাটি থেকে বেশ কিছু উপরে এরা ঘর তৈরি করেছে যাতে করে এরা নিরাপদে থাকতে পারে, এবং জিনারা যেহেতু উঠতে পারে সেহেতু এখানকার গ্রামগুলো এরকমই। আমি সমস্ত কিছু ওকে দেখিয়ে বলছিলাম এখানে ঘরগুলো এরকম কেন, মাটির উপরে কেন? তখন আবার বলল আমাদেরকে ডানা দিয়েছে কিসের জন্য? ওড়ার জন্য নিশ্চয়ই, এবং সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার এরকম দায়িত্ব দিয়েছেন কিসের জন্য? নিশ্চয়ই ওড়ার জন্য। তো শুধু ঘর উপরে হোক বা নিচে হোক তাতে কি আসে যায়, তোমরা তো উঠতে পারো না যে তোমাদের ঘর উপরে হবে, এই জন্য তোমরা একদম নিচে থেকে উপর পর্যন্ত বিল্ডিং তৈরি করেছো। ওই যে দূরে দেখো আমাদের প্রাসাদ দেখা যাচ্ছে, জিনিসটা কি মাটিতে আছে নাকি মাটির উপরে বলো তো? আমি তখন বললাম এটা মাটির উপরে, কিন্তু এমন কেন? সব অদ্ভুত। ও তখন বলল তোমাদের ওইখানকার বিল্ডিং ওরকম আছে বলেই ওইটা মানানসই, কিন্তু আমার কাছে অদ্ভুত। এখন এইখানকার বিল্ডিং ওপরে, সেটা আমাদের কাছে ঠিকঠাক, কিন্তু তোমার কাছে অদ্ভুত, বুঝতে পেরেছ? আমি বললাম জি বুঝতে পেরেছি। তাই বলে আমি এবং লামিয়া দুজনে হাঁটতে শুরু করলাম। গ্রাম পেরিয়ে যখন একটু সামনে গেলাম দেখলাম ফসলের মাঠ রয়েছে। ও তখন বলল একটু আগে যে রুটি খেলে সেই রুটির জব এখান থেকে যায়, এবং এগুলো এখানে চাষ হয়। এটা তোমাদের এখানকার গমের মতো কোনো কিছু একটা, তবে আদতেও এটাকে জব নাকি কি বলে আমি জানি না, সম্ভবত বার্লি বলা হয়, আমি এটা নাম জানি না, তবে এটা এখানে চাষ হয় এবং আমাদের এখানকার কৃষকরা এগুলো চাষ করে। খানিক্ষণ বাদে দুজন কৃষক জিন সেখান থেকে উপরে উঠে আসলো। তাদের হাতে কাস্তে এবং কোরাল রয়েছে, এগুলো দিয়েই তো মূলত তারা কাজ করে। এবং উপরে এসে বলল যে আপনারা কারা, নতুন মনে হচ্ছে। ফারহানকে মানে আমাকে জিজ্ঞেস করলো, ও তো আমার নাম দিয়েছে ফারহান। আমি তখন বললাম যে আমার বাড়ি ওই যে দূরে রাজপ্রাসাদে, ওইখানে বেড়াতে এসেছি। উনি তখন বলল ও আপনি প্রাসাদের লোক। লামিয়ার সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলল কি করছেন, দেখুন এবার কি করে ওরা, আপনাকে বাসায় নিয়ে যাবে জোর জবস্তি করে, সেখানে নিয়ে গিয়ে আপনাকে ওটা খেতে বলবে, তখন ভালো লাগবে, আপনি খেতে পারবেন, আপনি তো জিনেদের খাবার খেতে পারবেন না। আমি তখন বললাম যাই না, সমস্যা কি, তোমাকে নিয়েই যাই। ও তখন বলল আচ্ছা ঠিক আছে যাও, তুমি ওর সঙ্গে যাও। লামিয়া আমাকে এই সমস্ত কিছু বলতে লাগলো। আমি বললাম না থাক, চলো আমরা যাই সামনের দিকে। আমি সেই লোকটাকে কি বলবো কিছু বুঝে পারছিলাম না, লোকটা আমার ভাষা বুঝতে পারছিল না, আমিও তার ভাষা বুঝতে পারছিলাম না। আমি লোকটাকে সেখান থেকে টাটা বলে হাত দিয়ে বিদায় দিয়ে চলে আসলাম। খানিকটা দূরে আসতেই বিরাট এক লেক জাতীয় জায়গা পড়লো। লেকটার চারপাশে একদম ফাঁকা, একটা আপেল গাছের মতো গাছ আছে, সেখানে আপেলের মতো কিছু ফল ঝুলে আছে। আমি এবং লামিয়া সেখানে বসলাম। ও তখনও তার মুখের নাকাবটা সরায়নি, এবং ও তার আসল রূপ থেকে মানে ওই কালো সেই বোরকাটা সরিয়ে সেই আসল যে জামা ছিল সেই জামাটা আবার ফিরে আসলো। আমি তো যেরকম ছিলাম সেরকমই। আমি ওকে বললাম তোমাকে চাইলেই রূপ চেঞ্জ করতে পারো এবং তোমাদের আসল নির্দিষ্ট কোনো রূপ নেই। ও তখন বলল একদমই না। তাই বলতেই ও তার মুখের নাকাবটা খুলে ফেললো এবং খুলে ওদিকে তাকিয়ে আছে। আমি সেটা দেখতে পাইনি। মুখের নাকাব এবং মাথার যে হিজাবটা আছে সেটা খুলে ফেলেছে। ও তখন বলল উফ কি গরম থেকে বাঁচলাম, একদম যেন হাঁপ ছেড়ে বাঁচলাম।
আমি আকাশের দিকে তাকিয়ে যখনই ওর দিকে কিছু একটা বলার জন্য তাকাবো, তখনই ওর চেহারা দেখে আমি একদম হয়ে গেলাম। কি যেন বলছিলাম সেটা বলতে গিয়ে আমি ভুলে গিয়েছি। ও তখন আমার দিকে তাকিয়ে আর চোখে তাকিয়ে আমাকে বলল, কি ব্যাপার, কি দেখছো তুমি? কি যেন বললে। আমি তখন ওর দিকে তাকিয়ে আছি, যেন আমার কোনো সেন্স নেই, আমার কোনো হুঁশ নেই। কারণ ওর চোখ, নাক, মুখ, ঠোঁট সমস্ত কিছু এত যত্নের সঙ্গে তৈরি করেছে যেন দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে সত্যি সত্যি কোনো অপসরা নেমে আসছে। এবং ওর দিক থেকে যেন আমার চোখই সরছিল না। ওর ঠোঁটের ওপরে একটা ছোট্ট তিল আছে, সেটা যেন ওর সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে ফেলেছে। ও তখন আমার দিকে আবার তাকিয়ে বলল, কি ব্যাপার, কি যেন বলছিলে? আমি ওকে বললাম যে না। তাই বলে আবার বলল, কি এরকম ভাবে তাকিয়ে আছো কেন, কি দেখছো? আমি মুখ ফসকে বের করে ফেললাম যে আসলে তুমি এত সুন্দর যে তোমার থেকে চোখই সরছে না। ও তখন খানিকটা হাসলো। ও বলল, আমি সুন্দর? আমার থেকে আমার বড় বোন সুন্দর। কি পরিমাণ সুন্দর তুমি কল্পনা করতে পারবা না। আমার থেকে আরো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে এই জগতে আছে। আমি তো একদমই। আমি বললাম, জি না, তুমি অনেক সুন্দর। আমি বলছিলাম যে আসলে তুমি তোমার ঘড়ি ঠিক করার জন্য আমার ওখানে কেন গেলে বলো তো? আরও তো অনেক মেকানিক ছিল, আর এই ঘড়িটা তোমার ঠিক করতেই বা হবে কিসের জন্য? তোমার এখানে যতদূর দেখলাম সময়ের বিবেচনা ঠিক কেউ করে না, সূর্য দেখেই সবাই সময় নির্ধারণ করে, কিন্তু ঘড়ি দেখার প্রবণতা তোমার মধ্যে। ও তখন বলল, তোমাকে আমি বললাম না যে এটা আমার মায়ের ঘড়ি, এই জন্য এটার প্রতি আমার এত অ্যাফেকশন, এত টান। এই জন্য এটাকে নিয়ে আমি সবসময় এত বেশি আনন্দে থাকি। দেখো না ঘড়িটা চলছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সেটা নয় করলে, কিন্তু আমার কাছে কেন? ও তখন আমাকে বলল যে আসলে তোমার কথা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, আমার এক পরিবান্ধবীর কাছে। ওর এক ভাই আছে, মানে এক দূর সম্পর্কের ভাই আছে। সেই ভাইয়ের নাকি এক হুজুরের সঙ্গে খুব বেশি পরিচয় আছে। সেই হুজুরের সঙ্গে নাকি সে মাঝে মধ্যে দেখা করে এবং গল্প টল্প করে, ভালো সম্পর্ক। তো ও কথায় কথায় আমার কাছ থেকে সেদিনকে ঘড়ির কথা শুনেছে। আরে ওই যে আছেন আমার এক চাচাতো ভাই, ও তোকে তো পছন্দ করে, তো ওই হচ্ছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। তো আমাকে বলল যে তোকে অমুক মেকানিকের কাছে যেতে, মানে তোমার কাছে যেতে, তুমি নাকি ঘড়ি সারার কাজ ভালো করতে পারো। এই জন্য মূলত আমি সেদিনকে রাত্রেবেলা মানুষের বেশি তোমার ওখানে গিয়েছিলাম। আসলে আমরা তো দিনের বেলা চলাচল করি না খুব একটা, এই জন্য মানুষের বেশি সেখানে তোমার সঙ্গে গিয়েছিলাম দেখা করতে, এবং ভেবেছিলাম যে তুমি ঘড়িটা ঠিক করতে পারবে। কিন্তু প্রথম দিন যখন দেখলাম যে তোমার অবস্থা একদম সাড়ে সর্বনাশ, তুমি আমার সঙ্গে কথা বলতে গিয়ে ঘেমে নিয়ে যাচ্ছিলে। প্রথম দিন তোমাকে দেখে আমার খুব হাসি পেয়েছিল এবং মনে মনে ভেবেছিলাম তুমি কি বোকাটাই না, আমাকে চিনতে পারোনি বা ধরতে পারোনি যে আমি কোনো মানুষ না। পরে বুঝলাম যে মানুষের আসলে পরিধরবে কিভাবে, বা আমি যে কোনো মানুষ না, আমি একটা জিন, সেটা তো বোঝার কোনো উপায় নেই, কারণ জিনটা তো মানুষের কাছে গিয়ে দেখা দেয় না। এই কারণেই মূলত হচ্ছে গিয়ে আমি প্রথম দিন একটু হাসাহাসি করেছিলাম নিজের মনেই, কিন্তু পরবর্তীতে আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছিলাম। এবং পরের দিন যখন তোমার সঙ্গে দেখা করতে গেলাম, তখন তোমাকে আমি দূর থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে যাবো কিনা। তখন দেখলাম কাজ করছো, তারপর আমি তোমার কাছে এগিয়ে গেলাম। তুমি আমাকে বললে যে না, কাজটা হয়তো হবে কিনা জানি না, তবে 2 দিন পরে তোমাকে জানাবো। তো তুমি জানাবা, ওই টাইমে হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু মাঝপথে আমাকে হচ্ছে গিয়ে আমার যে জিন ভাইয়েরা আছে ওরা মূলত থামিয়ে দিয়ে বললো কি যে তোর যেতে হবে না, ঘড়িটা আমরা আনছি। বারবার এরকম মানুষের পৃথিবীতে যাওয়া উচিত না, মানুষরা খুব একটা ভালো হয় না। এই জন্য মূলত ওই দিনকে ওরা এসেছিল, তবে আমিও সেখানে ছিলাম। তোমাকে বলেছিলাম না যে আমি সেখানে ছিলাম, তবে কাছাকাছি না, দূর থেকে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম তুমি কি করো। তো সেদিন দেখলাম তোমার মন ভীষণ খারাপ হয়েছিল। আমি না যাতে মন খারাপ হয়েছিল নাকি অন্য কোনো কারণ? আমি বললাম, ঠিক তা না, মন খারাপের কত কারণই তো থাকতে পারে, এমনিতেই তখন মন খারাপ ছিল। যাই হোক, সেটা নিয়ে চিন্তা করো না, ঘড়িটা ঠিক হয়েছে সেটা নিয়েই মূলত হচ্ছে গিয়ে আমি বেশ আনন্দিত। ও তখন তার হাতটা বাড়ালো, ওর হাত এত পরিমাণ ফর্সা, ও তখন আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই হচ্ছে আমার মায়ের ঘড়ি এবং আমার খুব প্রিয় ঘড়ি। এই ঘড়ি রেখে আমি আসলে কোথাও যেতে পারি না, সবসময় আমার সঙ্গে থাকে। ঘড়িটা বেশ কয়েকদিন নষ্ট হয়ে পড়েছিল, আমার বান্ধবীকে বলেছিলাম, ও তখন তোমার সন্ধান দেওয়ার পরে তুমি তো ঠিক করে দিলে। আর ঘড়ির এই চতুর্থ কাঁটা, এটাই আমার কাছে অদ্ভুত লাগে। আমি লামিয়াকে বললাম। লামিয়া তখন বলল, এটার উত্তর তো আমার মামা দিতে পারবে। ঘড়িতে চতুর্থ কাঁটা কিসের জন্য সেটা আমার মামা জানে,
এটা বললাম না, আমার মামার সঙ্গে যখন ছিল, মানে হচ্ছে আমার আম্মা ছোট থাকতে আমার মামার দেশ থেকে এটা পেয়েছিল। আমার মামার দেশটা এইদিকে, যাব কোনো একদিন তোমাকে নিয়ে, যাবে নাকি মামার দেশ ঘুরতে? আমি ওর দিকে তখনও হা হয়ে তাকিয়েছিলাম। ও তখন আমাকে বলল, ফারহান কি দেখছো তুমি? আমি বললাম কি যে না, কিছু দেখছি না, ভাবে মনে হচ্ছে যে তোমার মামার দেশটা সুন্দর, যাওয়া উচিত একবার, আর এই ঘড়ির রহস্য বের করে আনা উচিত। আমার কাছে অবশ্য ঘড়ি ঠিকঠাক করতে ভালোই লাগে, তবে তোমার এই ঘড়িটার প্রতি কেমন যেন একটা মায়ায় পড়ে গিয়েছি। আমি বারবার শুধুমাত্র লামিয়ার দিকে তাকিয়ে থাকি, এই জন্য লামিয়া আমাকে বলে, এরকমভাবে তাকিয়ে থেকো তো না, আমার লজ্জা লাগে। তাই বলে সে তার মুখের নাকাবটা লাগাতে গেল। আমি তখন মুখের নাকাবটা সরাতে গিয়ে তার হাতে টাচ লেগে গেল। ও তখন আমাকে বলল, কি করছো? আমি খুব লজ্জা পেয়ে তখন সাইডে সরে গেলাম। ও তখন মুখের নাকাবটা লাগিয়ে ফেললো। আমি বললাম, তোমার সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে, এই জন্য দেখছিলাম, কিন্তু তুমি। আমি তখন ওর দিকে তাকানো বন্ধ করে দিলাম, কারণ ও ততক্ষণে নাকাব সরিয়ে ফেলেছে, তার মুখে লাগিয়ে ফেলেছে। আর এমনিতেও নাকাব ছাড়াও ওর চোখ দুটো এত চমৎকার, দেখতেই ইচ্ছে করে। কিন্তু ওই যে আমি লজ্জা পাচ্ছিলাম। বেশ খানিক্ষণ ওর সঙ্গে ওখানে বসে গল্প করলাম, তার প্রায় আধা ঘন্টার মতো হবে। ওর দিকে আমি তেমনভাবে তাকাইনি, মানে এক প্রকার রাগ করে না, মূলত ও চোখ ওর চেহারা ঢেকে ফেলেছে, এখন ওরকমভাবে তাকানোর মুডটাও হচ্ছে না। খানিক্ষণ মতো তাকালাম। আমি তাকিয়ে বললাম, যে কি ব্যাপার, তুমি নাকাবটা সরালে যে? ও তখন বললো, সরালাম মানে? আমি তো নাকাবই লাগাইনি। তাহলে তুমি সরানোর কথা বলছো কিসের জন্য? তখন অবশ্য লাগাতে গিয়েছিলাম, তুমি বললে আমাকে দেখতে নাকি ভালো লাগছে, এজন্যই মূলত লাগাইনি। তারপর বেশ খানিক্ষণ তারা সেখানে বসে থেকে উঠে গেল। ফারহান মনে মনে ভাবল, নিশ্চয়ই পরীটা তাকে পছন্দ করে, যেরকমভাবে সে আমাকে বলল। আসলে ওকে আমার এত বেশি ভালো লাগছে দেখে যে আমি ওর সঙ্গেই গল্প করতে করতে কখন যে বিকেল হয়ে গিয়েছে আমি টেরই পাইনি। ও তখন বলল, আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা কালকে সকালের দিকে মামাবাড়ির দিকে রওনা দিব। কি বলো? জায়গাটা বেশ অদ্ভুত, গাছপালা নেই, কেমন যেন চারিদিকে শুধু বালি আর বালি, আমার কাছে ভালো লাগে না। আমি তখন বললাম, কোন জায়গা যে তোমার কাছে ভালো লাগে না, চারিদিকে বালি? ও তখন বললো, আছে একটা জায়গা, দেখি আব্বার সাথে রাত্রেবেলা খাওয়ার সময় কথা বলে তারপর যা হয় যাওয়া যাবে। তারপর ওদিকে বিকেলবেলা আমি যখন ওখান থেকে চলে আসলাম, ও তখন আমাকে বলল, চোখ বন্ধ করো, তোমাকে প্রাসাদে একবারে নিয়ে যাই, খুব টায়ার্ড লাগছে, বাসায় গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। আমি তখন বললাম, চোখ বন্ধ করতে হবে কিসের জন্য, এমনিতেই তুমি আমাকে নিয়ে যেতে পারো। ও তখন বলল, জি না, এমনিতেই নিয়ে যেতে পারি না, উপর থেকে তুমি যদি নিচে দেখো ফাঁকা অবস্থায় ভয় পাবে, তোমরা তো উপরে চলাফেরা খুব একটা করো না, তবে আমরা করি, এই জন্য। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ও আমাকে ওর হাত ধরতে বলল কি যে অনেকটা রাস্তা, যেতে খানিকটা সময় লাগবে, সে তো শক্ত করে ধরো, আর চোখ খুলবা না কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু ভয় পাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ও যখন শক্ত করে আমার হাতটা ধরেই ফেললো, তখন আমার বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠল, কারণ আমি ওর হাত ধরতেই বুঝলাম যে ওর হাত একদম মোমের মতো নরম। চোখ বন্ধ করে আছি, আমার মাথা তখনও একটু ঘুরপাক খাচ্ছে, মানে হচ্ছে আকাশের উপর দিয়ে উঠছি নাকি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি আচমকা চোখ খুলে ফেললাম। চোখ খুলে হঠাৎ করেই পড়ে যেতে গিয়ে নিচে যেন পড়ে যেতে গেলাম, মানে ঠিক তেমনই। আমি নিচে ধীরে দাঁড়িয়ে দেখলাম নিচে পায়ের নিচে মাটি নেই, এবং মাটি থেকে অনেকটা উপরে, এবং আশপাশটা সম্পূর্ণ ফাঁকা। এবং ও তখন আমাকে শক্ত করে ধরে ফেললো, ওর বুকের সাথে জড়িয়ে ধরলো, বললো কি যে, ফারহান তোমাকে বলেছি না যে তুমি চোখ খুলবা না, চোখ কেন খুললে? এখন দেখো, শক্ত করে ধরে রাখো আমাকে, আর চোখ এখন বন্ধ করে লাভ কি, দেখিয়ে ফেলেছো যেহেতু সমস্ত কিছু, দেখো আশেপাশে দেখতে কেমন লাগে। ওর ডানা তখন আকাশে জোরে জোরে ঝাপটাচ্ছিল, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। ও তখন আমাকে বলল যে, আজকে দেরি করে যাচ্ছি কিসের জন্য জানো? কারণ আশপাশটা দেখতে ভালো লাগছে, আর কয়েক সেকেন্ডের ভিতরে পৌঁছে যেতাম, তবে তুমি চোখ যেহেতু খুলে রেখেছো, সেটা তোমাকে দেখাতে দেখাতে নিয়ে যাই, দেখো যে আমাদের প্রাসাদ দেখা যাচ্ছে। তারপর আমি ওকে বললাম, তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় লাগছে। আসলে ওই মুহূর্তে ওকে জড়িয়ে ধরে রেখেছি, ওই জিনিসটা ফিল করা উচিত ছিল, কিন্তু আমি ভয়ে বলে ফেলেছি যে আমাকে তাড়াতাড়ি নিচে নামাও। আসলে ভয় লাগছিল, আমার আবার উচ্চতায় খানিকটা ভয় ছিল, এই জন্য আমি তখন ওকে তাড়াতাড়ি বলতেই ওর কয়েক সেকেন্ডের ভিতরে আমার সেই প্রাসাদের সিঁড়ির কাছে এনে নামিয়ে দিল। ওর গায়ের ঘ্রাণ এত চমৎকার ছিল যে আমি যখন ওকে জড়িয়ে ধরলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যেন আমি একদম স্বর্গের ভিতরে হারিয়ে যাচ্ছি এবং অন্য একটা জগতে চলে এসেছি। ও আমাকে সেই বারান্দার ওইখানে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ফারহান, তুমি তাহলে যাও, আমি দেখি আমার নিজের কক্ষে যাই, রাত্রেবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে, আর কোনো কিছু প্রয়োজন হলে ওইখানে এক আঙ্কেল আছে, ওনাকে ডেকো, উনি তোমাকে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবে, ঠিক আছে?
আমি তখন লামিয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে লামিয়া। ও তখন দৌড় মেরে ভিতরের দিকে চলে গেল। আমি তখন আটতে আটতে আমার কক্ষের দিকে গেলাম। ওইখান থেকে কক্ষটা আমি চিনি। নিজের কক্ষে এসে তখন বিছানায় বসতেই কেমন যেন ওই সময়ের কথা মনে হলো। আমার শরীরে গায়ের সমস্ত জায়গায় যেন লামিয়ার গায়ের ঘ্রাণ লেগে আছে। ওকে প্রথমবার আজকে দেখলাম, দেখে আমার চোখ যেন একদম ছানা বড়া হয়ে যাচ্ছে। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? ওর সেই জড়িয়ে ধরার দৃশ্যটা আমার চোখে ভাসতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, কি সুন্দর মেয়ে। আমি এর আগে কখনো কোনো মেয়েকে দেখে এত প্রেমে পড়িনি, বা এরকম কোনো অনুভূতি কখনো সৃষ্টি হয়নি। কিন্তু ওকে দেখার পর এরকম অনুভূতি কেন হচ্ছে আমার মনের মধ্যে, আমি যেন সেটাই ঠিকমতো ঠাউর করতে পারছি না। আমি সত্যিই কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। পরবর্তীতে ঘুম ভাঙল জোরে খটর খটর শব্দে। আমি ঘুম থেকে উঠে দেখি সেই লোকটি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। তারপর তাকে বললাম, কি ব্যাপার মশাই, এরকমভাবে ভয় দেখিয়ে কেউ ডাকে? আপনি কি চাচ্ছেন এখানে? তখন তিনি বললেন যে আপনাকে খাবার জন্য ডাকছে। আপনি তো সেই কখন সকালবেলা খাবার খেয়ে বেরিয়েছেন, এরপর তো আপনার আর কোনো খোঁজ নেই। দুপুরবেলাও আপনারা খাননি, কোথায় কি করেছেন জানি না, আপনাকে খাওয়ার জন্য ডাকা হচ্ছে। আমি তখন হেলে দুলে ডাইনিং টেবিলে গেলাম। সেই জায়গায় আমি যেহেতু চিনি, সেহেতু উনি আবার নতুন করে আমাকে চিনিয়ে দিতে আসেননি। আমি সেখানে গিয়ে দেখি মেয়েটির বাবা তখন সেখান থেকে খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে। উনি তখন বললেন যে তোমার জন্য এতক্ষণ বসেছিলাম। আমি বললাম, দুঃখিত আঙ্কেল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। উনি তখন বললেন, আচ্ছা সমস্যা নেই, তোমার জন্য এই যে লামিয়া মাত্রই আসলো, তোমরা দুজন একই ক্যাটাগরির, একদম ঢিলা। আমি দেখলাম লামিয়া ওই একই সিটে বসে আছে। আমি পাশের চেয়ারটা টান দিয়েই তারপর বসলাম। এখানে চেয়ারগুলো অদ্ভুত, কেমন যেন কি কাঠ দিয়ে তৈরি সেটাই বুঝতে পারছিলাম না, নাকি পাথর দিয়ে তৈরি তাও বোঝা যাচ্ছিল না, বেশ শক্ত। আমি সে চেয়ারে বসে লামিয়ার দিকে তাকালাম। আমি দেখলাম লামিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে নিশ্চয়ই অবাক হয়েছে। সে বলল যে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তা এতক্ষণ লাগলো আসতে, তোমার জন্য বসে আছিস সে কখন থেকে? আমি বললাম, আমার জন্য বসে আছো? আমি তো ভেবেছিলাম খেয়ে নিবে। ও তখন বললো, একদমই না, তুমি আমাদের মেহমান, তোমাকে রেখে কিভাবে খাই বলো? আর তোমাকে রেখে কি আমি খেতে পারি? তাড়াতাড়ি প্লেট নাও। রাতের খাবারে বেশ কিছু মেনু রয়েছে। দেখলাম বেশ কয়েকটা মাংসের আইটেম রয়েছে, ফল রয়েছে, মিষ্টি রয়েছে, আর 2টা ভাতের আইটেম রয়েছে। ও তখন বলল, এটা আমাদের এখানকার সব থেকে জনপ্রিয় খাবার, সাদা সাদা গোল গোল, তবে সেটা ভাত না বোঝা যাচ্ছে, একদম পুরোপুরি গোল, তবে ভাতের সাইজেরই। এরকম খাবারের আগে আমি কখনো দেখিনি। ও তখন বললো, আমাদের এখানে এগুলোই খাওয়া হয়, তুমি খাও, দেখো খেতে পারো কিনা। খাবারটা মুখে নিতেই সামান্য মিষ্টি মিষ্টি লাগলো, আবার একটু নোনতা নোনতাও। একই জায়গা থেকে মিষ্টি এবং নোনতা দুই ধরনের বাসনা এবং স্বাদ কিভাবে আসতে পারে সেটাই বুঝতে পারছি না। ও তখন বলল, আজকে দুপুরবেলা একটা ফসল দেখিয়েছিলাম, গোল গোল একটা দানা হয়, দেখেছিলে? ওইটারই দানা এটা, এবং আমাদের এখানে এগুলোই খায়, তবে খেতে আর একটা ভাতের মতো সেটা বোঝা যাচ্ছে। জাউ ভাতে যেরকম লবণ দিলে জাউ হয়ে যায়, আবার সাধারণ পায়েসে মিষ্টি দিলে যেমন মিষ্টি হয়ে যায়, ঠিক ওরকম এই জিনিসটার ভিতরে একত্রে সমস্ত কিছু দেওয়া। মনে হচ্ছে এই লবণ, এই মিষ্টি সব মিলিয়ে একটু কষ্ট করে খেয়ে নিলাম। প্রথম 2 দিন অ্যাডজাস্ট করতে আমার কষ্ট হয়েছিল, তবে এখানকার খাবারগুলো এত টেস্টি যে আমি সেগুলো নিয়মিত খেতে শুরু করলাম, খুব বেশি বেশি করে, এবং এত ভালো লাগতে শুরু করলো সমস্ত কিছু যে আমার যেন শুধু খাওয়াই সব কিছু, এমনটাই মনে হচ্ছিল। বাসায় থাকলে বাসায় মায়ের সেই পুরাতন রান্না খেতে খেতে আমার মুখে একদম চামড়া উঠে গিয়েছে। আমি ওকে এগুলো বলতে লাগলাম। ও তখন বলল যে তোমার মা বেশ সুন্দরী ছিল এই আঙ্কালে, তাই না? আমি দেখিয়েছি তোমার মাকে, অবশ্য তুমি বেশ গুণী একটা ছেলে। তোমাকে বলেছি না যে মামার বাসায় নিয়ে যাব? আসলে এই 2 দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। 2 দিন আমার এরকম ভাবেই কাটলো। ওই দিন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে ও বিদায় নিয়ে চলে গেল। আমি আমার নিজের রুমে গিয়ে পরের দিন এখানে হাঁটাহাঁটি, এখানে ঘোরাঘুরি, রাজ্যে এটা এটা দেখা। ও মাঝে মধ্যে ব্যস্ত থাকে, এদিকে ওদিকে সেদিকে ছোটাছুটি করে। আমি তখন মেয়েটিকে বললাম যে আপনি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, তাই না? ও তখন আমাকে বলল, কি ব্যাপার, একবার তুমি একবার আপনি, ঠিক করে ঠাউর করুন তো আপনি কি বলতে চাচ্ছেন। আমি বললাম, তুমিও তো আপনি করে বলছো। ও তখন বলল, ও হ্যাঁ, ভুলে গিয়েছি, আসলে 2 দিন যোগাযোগ হয়নি তো, মনে হয়েছে যে আপনাকে আমি ভুলে গিয়েছি, তবে আপনাকে যে আমি জানি চিনি সেটা আসলেই বুঝতে পারিনি। তো আমি আপনাকে নিয়ে যেতে চেয়েছিলাম আমার মামার বাড়ি, আমি সেখানেই যাব, আজকে রাতেই যাব, আমি এবং তুমি, ঠিক আছে? ওই কথা বলতে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বাড়ি যাব কবে? ও তখন বললো, আচ্ছা যেও, এত তাড়াহুড়ো কিসের, যখন ইচ্ছে হবে তখনই যেও, আর বাড়িতে যাওয়ার এত তাড়াহুড়ো নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ও
ওই রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে নিজের কক্ষে গেলাম। অনেক রাত্রে আমি দেখলাম লামিয়া আমার ঘরের দরজা টোকা দিচ্ছে। তারপর ও ঘরের ভিতরে ঢুকে বলল কি যে আব্বা যাওয়ার পারমিশন নিশ্চয়ই দেবে না, মামার বাড়িতে আব্বা যেতে দেয় না, অনেক দূরের রাস্তা তো, আর দূরের রাস্তা যেতে দিবে না, মাঝখানে কতগুলো জিনের কাবিলা পড়বে, ওরা আমার ক্ষতি করবে, এই ভেবেই যেতে দেয় না। তবে আমাদেরকে যেতে হবে পালিয়ে। আমি আব্বাকে বলেছি, আব্বা কোনোভাবেই শুনছেন না, আর তোমাকে আমি নিয়ে যাব, চলো। আমি বললাম আব্বার কথা যদি শুনছেন না তাহলে নিশ্চয়ই চিন্তা করবেন, আর আমাকে সাথে করে নিয়ে যাচ্ছেন, বিষয়টা। ও তখন বললো তোমার কোনো কিছু হবে না, তুমি চলো তো, কথা না বলে। আমার যেতে ইচ্ছে করছে মামা বাড়ি, আমি যাব। আব্বা মামা বাড়ি কেন যেতে দিতে চান না আমি জানি, কারণ ওইখানে গেলে আমি ফিরে না সহজে, এই জন্যই। মামারা আমাকে বেশ আদর করে, আমার নানা এখন পর্যন্ত বেঁচে আছে। আমি বললাম তোমার জিন নানাকে দেখার আমার বেশ শখ, জিন নানা দেখতে কেমন হয়? ও তখন বললো আমার আব্বা যেরকম দেখতে আমার নানাও সেরকমই দেখতে, আর এখানকার সমস্ত জিনেরাই এরকম হয়। আমি তখন বললাম চোখগুলো বুঝি এরকম হয়, একটা ছোট্ট মিহি কালো মণির মতো, দেখলেই ভয় লাগে। ও তখন বললো সব জিন এক হয় না, এই যে দেখুন আমার আমার চোখের মণি দেখো, একদম মানুষের মতো না? আমি বললাম জি না, একদম নীল বিড়ালের মতো। আমাদের এখানে একটা নীল বিড়াল আছে, সেই নীল বিড়ালের চোখগুলো এরকম, ঠিক তোমার মতো। আমি তখন একথা বলতে বললো হ্যাঁ তোমাকে বলেছে, একটু হেসে দিল, মনে হয় খানিকটা লজ্জা পেয়েছে। তারপর ও ওর পায়ের হিলগুলো খুলে হাতে নিল, বললো খুব শব্দ ছাড়া এখানে হাঁটতে হবে, যদি টের পেয়ে যায় তাহলে আমাদেরকে যেতে দিবে না। তারপর আমি এবং ও আমাদের স্যান্ডেল হাতে নিয়ে শব্দ ছাড়া একদম বিল্ডিংয়ের শেষ মাথায় গেলাম। তারপরে সেখানে গিয়ে একটা গাড়ি আছে, সেই গাড়িটা অদ্ভুত এক জন্তু চালায়, জন্তুটার 6টা পা। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম আমি 4টা পা ওরা জন্তু দেখেছি, কিন্তু এটা কেমন জন্তু? ঘোড়াও না, খচ্চরও না, গাধাও না। ও তখন বললো আমাদের এখানে এরকম জন্তু আছে এবং খুবই অদ্ভুত দেখতে, তাই না? তোমার এখানে সমস্ত কিছু অদ্ভুত লাগবে, যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আরো অনেক অদ্ভুত জিনিস দেখতে পারবা। তাই বলেই সে আমাকে সেখানে বসিয়ে সেই অদ্ভুত দেখতে গাড়িটাকে স্টার্ট দিল। স্টার্ট দেওয়া বলতে ওদেরকে অর্ডার দিলেই ওরা আকাশে ওড়ে, এবং ওরা আকাশে উঠতে শুরু করলো, এবং সেই গাড়িটা মুহূর্তের মধ্যেই শূন্যে উঠে গেল। আমার তো দেখে একদম মুখ সমস্ত কিছু থা হয়ে আছে। আমি তখন ওকে বললাম এটা কোথায় যাচ্ছে এবং আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ও তখন সামনের সিট থেকে পেছনের সিটে এসে বসলো এবং আমাকে জড়িয়ে ধরে, মানে আমার হাত ধরে বললো শক্ত করে বসে থাকো, পড়ে টড়ে যেও না আবার, তাহলে তুমি মরে যাবে, আর উল্টা আমার বাপের কাছে কৈফিয়ত আমাকে দিতে হবে। ও এই জন্যই আমাকে ধরে রেখেছে। আমি ওর হাত ধরাকে খুব অ্যাপ্রিসিয়েট ভাবে নিলাম এবং মনে হচ্ছিল যে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিচ্ছি ওর সঙ্গে, এরকমটাই তো আমি চাই। আমি যতই ওকে দেখছিলাম তত মুগ্ধ হচ্ছিলাম। বাতাসে ওর চুলগুলো উঠছে, ওর চেহারা খোলা, ওর চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। গালটা এত বেশি নরম এবং মনে হচ্ছে ফোম, ধরতে ইচ্ছে করে মাঝে মধ্যে। বাতাসে গাল নড়ছে, মুখে কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই, তাও দেখতে এত সুন্দর। প্রত্যেকটা জায়গায় একদম গোলাপি রঙের, যেন রক্ত বেরিয়ে আসবে এরকম অবস্থা। মনে হচ্ছে যে স্বর্গ থেকে পরী নেমে এসেছে, আসলে তো সে পরী। বেশ খানিক্ষণ সেই গাড়িটা উঠতে শুরু করলো। তারপর খানিক্ষণ বাদে শীত লাগছিল বলে ও গাড়ির সামনের একটা পর্দা আছে, সেই পর্দাটা তুলে দিল। গাড়িটা দক্ষিণের দিকে খুব দ্রুত গতিতে ছুটছে। ও তখন বলল যে আমাকে দক্ষিণের দিকে যেতে হবে, এদিকে হচ্ছে আমার মামা বাড়ি। আব্বা নিশ্চয় তখন টের পেয়ে গিয়েছে, আর না পেলেও কি, কালকে সকালবেলাতে নির্ঘাত টের পেয়ে যাবে। যখন দেখবে যে তুমি, আমি এবং গাড়ি কোনোটাই নেই, তখন ভাববে যে আমি তোমাকে নিয়ে বেরিয়েছি। তোমার কোনো দোষ নেই, তোমাকে কিছু করতে হবে না। আব্বা সবসময় এগুলোই করে, বুঝছো, আমাকে কোথাও বের হতে দেয় না। তবে তুমি আমার সঙ্গে আছো, আমার কোনো ভয় নেই। ও তখন আমার হাতটা ওর সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমার কাঁধে মাথা রাখলো, বললো আমার একটু ঘুম পাচ্ছে, তোমার কাঁধে মাথা রেখে ঘুমাই। হ্যাঁ, হেলান দিয়ে কাঁধে মাথা রেখে শুলো। খানিক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়ল। ওকে দেখতে এত মিষ্টি লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না যে কতখানি ভালো লাগছিল। যাত্রাপথে বেশ খানিক্ষণ গাড়িটা চলল, কখন যে আমি নিজেও ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ও সম্ভবত ওই খচ্চরগুলোকে ওই যাত্রার পথের মূল ডেস্টিনেশন যেখানে আছে সেই ডেস্টিনেশনের অ্যাড্রেস বলে দিয়েছে, এবং খচ্চরগুলোকে সেখানেই পৌঁছাতে হবে, এবং সময় মতো ওরা ওইখানেই পৌঁছে যাবে। আমি তখন ওকে যে কিছু বলবো তার আগেই ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ বাদে অনেক বড় একটা নড়ার শব্দে আমার ঘুম ভাঙল। আমি খেয়াল করলাম জিনিসটা ওপরের থেকে নিচের দিকে যাচ্ছে এবং খুব দ্রুত গতিতে নিচের দিকে নামছে। আমি তখন কিছু বুঝতে পারলাম না। আমি ওকে ডাক দিব, তখনও শুয়ে আছে এবং আমার প্রায় বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। মানে আমি কখন যে স্লিপ কেটে একটু কাত হয়ে শুয়ে পড়েছি এবং ও আমার বুকের উপরে মাথা রেখে আছে।
আমি লজ্জা পেয়ে গেলাম। ওকে সঙ্গে সঙ্গে উঠিয়ে আমার কাঁধের পাশে রাখলাম, কিন্তু জিনিসটা খুব দ্রুত গতিতে নিচে নামছে এবং আমি মাথা বের করে নিচের দিকে তাকাতেই দেখি নিচে বিরাট জঙ্গল, এবং শুধু জঙ্গল নাকি, খুব বড় জঙ্গল, যেটার ভিতরে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আমি তখন ওকে সঙ্গে সঙ্গে নামালাম এবং থামানোর আগেই ওই জিনিসটা আরও নিচে নেমে যাচ্ছে। আমি লামিয়াকে জাগালাম, বললাম, লামিয়া লামিয়া লামিয়া, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো জিনিসটা নিচে নেমে যাচ্ছে। ও তখন বাড়ির দিকে তাকিয়ে বলল, এ রে খাইছে রে, আমার তো জন্তুগুলোকে খাবার দিতেই মনে নাই, আর খাবারও সাথে করে নিয়ে আসি নাই, দেখো তো গাড়ির পেছনে খাবার আছে কিনা। আমি তখন গাড়ির পেছনে হাতালাম, কিন্তু কোথাও কোনো খাবার নেই। ও তখন বলল, ওদেরকে খাবার দিতে হয়, খাবার না দিলে ওরা কি উঠতে পারবে? ওদের ক্ষমতা এই পর্যন্তই, এবং ওদেরকে খাবার না দিলে ওরা আর সামনে যেতে পারবে না। আজকে রাত আগে আমাদেরকে এখানে ল্যান্ড করতে হবে। কি একটা বাজে কাহিনী হয়ে গেল দেখো তো। গাড়িটা খুব দ্রুত গতিতে নিচে একদম একটা শুনশান জঙ্গলের ভিতরে আমাদের দুজনকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়া বলতে গাড়িটা নিজেও নেমেছে। খচ্চরটা খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। তখন লামিয়া বলল, ওকে তাড়াতাড়ি থামাও, কি একটা জঙ্গলে এসে পড়েছে, এখানে যদি বাইরের কাবিলার কোনো জিন আমাদেরকে দেখে ফেলে তোমাকে তো মেরেই ফেলবে, আর আমাকে সঙ্গে করে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে কি না কি করে আল্লাহ, তাড়াতাড়ি কিছু একটা করো। আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না। আমি তখন বললাম, ওরা খায় কি, ওদেরকে কি দিলে ওরা শান্ত হবে? ও তখন বলল, যে কোনো একটা পাতা নিয়ে আসো, যে কোনো পাতা ওরা খাবে, আর দেখো কলার পাতা পাও কিনা। আমি তখন বললাম, তোমাদের এখানে কলা গাছও আছে, কলার পাতাও ওরা খায়। তখন বললো, ওদের আসল খাবার ভুসি এবং আরও কি কি মিক্স করে দেয় জানো, আমি এত কিছু জানি না রে ভাই, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। এই কথা শুনে আমার মনটা খানিকটা খারাপ হলো, এরকমভাবে বলছে আমাকে। আমি তখন ওকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আনছি, এত কথা বলছো কিসের জন্য? আসলে ও ভয় পেলে কথাবার্তায় তুইতুকারিতে নেমে যায়, সেটা বোঝা যাচ্ছে। ওর চিন্তা যদি আশেপাশের কোনো খারাপ জিনেরা এসে ওকে ধরে ফেলে, এটাই মূলত ওর চিন্তা। তখন আমি একটু দূরে যেতেই দেখলাম কিছু কচি পাতা ঝুলে আছে, সেই পাতাগুলো লাফ দিয়ে টেনে পারলাম। তারপর সেই পশুটাকে এনে দিতেই সে খেতে শুরু করলো। আজকে রাতটার কোনো জায়গায় আগানো যাবে না, এখানেই থাকতে হবে। আমি তখন বললাম যে পশুটাকে কোনোভাবে থামানো গিয়েছে, তবে আমাদেরকে দূরের পথ যাত্রা শুরু করতে হবে। ও তখন বললো, দূরের পথ না, ঘোড়ার ডিম, আর একটু রাস্তায় আছে, সামনের দিকে একটা বিরাট মরু পড়ে, তারপরে আমাদেরকে সামনে যেতে হবে। তবে এই খচ্চরের বাচ্চাটাকে নিয়ে কিভাবে যায় বলতো? একে এরকমভাবে ফেলে রেখে যাবো এখানে? এক কাজ করতে হবে, একে ভরপেট না খালেও উঠবে না। আমাদের এই জঙ্গলেই আজকের রাতটা কাটাতে হবে, কালকে সকালবেলা উঠে দেখি কিছু করা যায় কিনা। তারপর ও আমাকে বলল, আসো এখানে এসে শুয়ে পড়ো, কিছু করার নেই, আর পশুটাকে যা খেতে দিয়েছো সকাল পর্যন্ত যাবে, তারপর আশেপাশে খুঁজে টুজে কোনো একটা খাবারের ব্যবস্থা করা যাবে। কথা বলতেই আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। গাড়ির ভিতরে বেশ ভালো পরিবেশ। ও তখন বলল, আমার ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়লাম। তাই বলতেই ও আমাকে আবার ধরে বলল, দেখি তোমার কাঁধে মাথা দিয়ে শুই, তুমি চুপচাপ বসে থাকবা, ঘুমাবা না কিন্তু, ঠিক আছে? চারিদিকে নজর রাখবা। ও এত সুন্দর একটা ড্রেস পরেছিল, মাথায় টিকলি পরা এবং পায়ে এক ধরনের পায়েল পরা, যার শব্দে যেন আমার বুকের ভিতরে অন্যরকম একটা ঘুঙুর ঘুঙুর শব্দ হচ্ছিল। আমি যেন ওকে কবে কোন মুহূর্তের মধ্যে পছন্দ করে ফেলেছি বলতে পারবো না, তবে ওকে আমার এতখানি ভালো লাগছিল যে আমি তখন বললাম যে, তোমাকে দেখতে কি মায়াবী লাগছে, কি সুন্দর লাগছে। ও ঘুমের মধ্যেই হয়তো বলে উঠল, হ্যাঁ তুমি তো সবসময় এই কথাই বলো। তারপর আমি চুপ হয়ে গেলাম। বেশ খানিক্ষণ পর দেখলাম ও ঘুমিয়ে পড়েছে, আর আমি জেগে থেকেও বা কী করবো। আমিও তখন একটু চোখ বুঝে কল্পনা করছিলাম কি করা যায়। ওর চেহারাই আমার চোখের ভিতরে বারবার ভেসে আসছিল। এরকম একটা বিরাট জঙ্গল, জায়গাটা কোন জায়গা সেটাও আমি জানি না, আর এরকম একটা জায়গায় আমরা হারিয়ে গিয়েছি। যদি কোনো বিপদ হয়, ওকে যদি কোনো জিনে তুলে নিয়ে যায়, যদি ওর কোনো ক্ষতি করে, তখন আমার কি হবে? আমি যেন মনে মনে এগুলো ভেবেই ফেলেছিলাম। তারপর আমি যে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠিক একই কাণ্ড। এবার ও আমার বুকের উপর না, আমি বরঞ্চ ওর বুকের উপরে মাথা রেখে শুয়ে আছি। কি বিশ্রী একটা ব্যাপার, আমার নিজের কাছেই লজ্জা লাগছিল। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে দেখি ওর জামা কাপড় ঠিক নেই। আমি সঙ্গে সঙ্গেই ওর উপরে ওর ওড়নাটা দিয়ে ওইখান থেকে নেমে গেলাম। নেমে আশেপাশে কলা পাতা খুঁজতে লাগলাম যে কোথাও পাওয়া যায় কিনা। ও যেহেতু বলেছে কলা গাছ হলেই হবে, এরকম একটা বিরান জঙ্গলের ভিতর আশেপাশের 1-2 কিলোমিটার ভিতর কোথাও কোনো কলা গাছ নেই। আমি বেশ কিছু কচি পাতা এনে সেই জিনিসটার সামনে দিতেই সে খেতে লাগলো। তবে ও যে অনেক খায় সেটা বোঝা যাচ্ছে। অনেকগুলো পাতা এনে দিয়েছি, কিন্তু ও সমস্ত কিছু খেয়ে ফেলেছে, কিন্তু নড়ার কোনো নাম নেই। তার মানে বোঝা যাচ্ছে যে আরও খাবার দিতে হবে ওকে। খানিক্ষণ বাদে সেই পরি মেয়েটি
মানে লামিয়া বাইরে এসে বলল যে কি ব্যাপার, তুমি উঠেছো কখন? ও তখন বলল তাড়াতাড়ি চলো, আমাদেরকে বের হতে হবে। আমি তখন বললাম ঘুম থেকে এইবার উঠেই তুমি বলছো যেতে হবে, অথচ এই পশুটাকে খাবার কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। ও তখন আমাকে বলল যে এখন এই জঙ্গল থেকে বের হওয়া যাবে না, রাতের আগে বের হলে বিপদ আছে, আর এখান থেকে রাতের আগে বের হওয়া যাবে না। আর আমরা দিনের বেলা যাতায়াত করি না, দেখি রাতের বেলা এখান থেকে বের হয়ে যাব। আর এই জঙ্গলে দেখে মনে হচ্ছে আশেপাশে তেমন কোনো খারাপ জন্তু জানোয়ার নেই। রাতের বেলা শুধু শুধু চিন্তা করেছি। আমি তখন বললাম এরকম একটা বাজে কথা তুমি বলতে পারলে, আসলেই পরীরা ভালো হয় না, কেমন যেন উল্টাপাল্টা কথা বলে, একবার এই তো একবার ওই। ও তখন আমার কাছে এসে আমার কলার ধরে বলল কি বললে, একদম খুব দ্রুত গতির সঙ্গে। ওর ঠোঁট এবং আমার ঠোঁট প্রায় কাছাকাছি। আমার হার্টবিট তখন বাড়তে শুরু করলো। ও তখন আমার বুকে হাত দিয়ে বলল কি ব্যাপার, তোমার হার্টবিট এত জোরে বাড়ছে কিসের জন্য? আমি তখন বললাম এমনিতেই। ও তখন আমাকে ছেড়ে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে চলো, দেখি আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা, আমাদেরও তো খাবারের যোগাযন্ত্র করতে হবে। তখন ও দৌড়ে দূরে একটা হরিণ দেখতে পেল, বললো কিছু শোনো, এই ফারহান এদিকে আসো, ওই হরিণটা দেখতে পাচ্ছ, ওটাকে শিকার করতে পারবে? ওটাই আজকে আমার খাবার বানাবো। এই প্রথম আমি নিজের চোখে হরিণ দেখলাম। আমি তখন বললাম কি বলছো, এত সুন্দর একটা হরিণের বাচ্চাকে তুমি খাবার বানাবে? ও তখন বললো ওইসব ভেবে লাভ নেই। তাই বলতেই ও আচমকা কোত্থেকে যেন তীর ধনুক বের করলো, খুবই অদ্ভুত প্রযুক্তির তীর ধনুক, এবং আমার কিছু বলে ওঠার আগেই সে সেই হরিণটার দিকে সেই তীরটা ছুঁড়ে তাকে প্রায় সেখানে মেরে ফেললো, এবং তার কাছে গিয়ে সেই হরিণটাকে প্রায় জব করে ফেললো। আবার দেখে খুব ভয় লাগছিল, এরকম একটা হরিণ, একটা বাচ্চা, খুব বেশি বড় হয়নি, তাকে এরকমভাবে মেরে ফেললো। ও তখন বললো বন্ধু তুমি যদি এটা ভাবো তাহলে পেট চলবে না, জিনিসটাকে এখন রান্না করতে হবে, রান্না করে তারপরে খেতে হবে। তবে এখানে মশলা পাই কোথায়? আমি বললাম তোমাদের এখানে মশলা দিয়ে রান্না করা হয়। ও তখন বললো শোনো, মানুষ এবং জিনেদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, শুধুমাত্র তোমরা মাটি দিয়ে তৈরি আর আগুন দিয়ে তৈরি, এই পার্থক্য। তাছাড়া প্রায় সমস্ত জিনিসই প্রায় একই। সে তো এইসব বিষয়ে বলবে না যে তোমরা এই করো ও করো, আমার কিন্তু খুবই বিরক্ত লাগে শুনতে। কথাটা শুনে বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা রান্না করবো কিভাবে? ও তখন বললো দাঁড়াও, একটা ব্যবস্থা করতে হবে, আগে আগুনের জোগাড় করতে হবে। আমি বললাম তুমি তো আগুনের তৈরি, তো আগুন দিয়ে তো কিছু একটা করতে পারো, তোমার হাতে তো চুটকি বাজানোর সঙ্গে আগুন বের হয়ে আসার কথা। ও তখন বললো হ্যাঁ তোমরা তো মাটির তৈরি, তো তোমার হাত চুটকি বাজানোর সঙ্গে সঙ্গে তো মাটি বের হওয়ার কথা, কেউ মাটি তো বের হচ্ছে না, উল্টাপাল্টা কথা বলো। একথা বলতেই ও তখন একটা পাথরের উপর বসে পড়লো। আমিও ওর 2 ধাপ উপরের একটা পাথরে গিয়ে বসে পড়লাম, একটু উপরে। আমি তখন বললাম কি করবে লামিয়া বলো তো, এটা এখন রান্না করবে কিভাবে? আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, ওই গাধার বাচ্চাটাকে খাওয়াতে খাওয়াতে আমার একদম খুব ক্ষুধা লেগে গিয়েছে। তাই বলতেই পেছনে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, দেখলাম 3-4টা ঘর রয়েছে। আমি তখন বললাম এই লামিয়া দেখো, পেছনে একটা ঘর, ঘরগুলো কেমন অদ্ভুত তাই না? ও তখন বললো কি বলছো, এখানে ঘর? দেখলো একটা জিনেদের গ্রাম, এবং সেটা ওদের রাজ্যের গ্রাম নাকি অন্য কোথাও গ্রাম সেটা বোঝা যাচ্ছে না। ও তখন বললো দাঁড়াও, আগে ভালো মতো দেখে নেই গ্রামটা নিরাপদ কিনা, যদি নিরাপদ না হয় তাহলে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। অনেকটা পথ হেঁটে এসেছি, গাড়ির কাছে পৌঁছাতে পৌঁছাতে একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে ফারহানকে দেখে ফেললো, মানে আমাকে দেখে বলল, তারপর ও দৌড়ে ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল। পরিমেয়েটি সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে তাকে ধরে ফেললো, বলল আমি আমি আস্তে আস্তে, আমরা একটা বিপদে পড়েছি, তোমাদের ঘর কি এটা? ও তখন বললো হ্যাঁ। তখনই ওর মা ঘর থেকে বেরিয়ে আসলো, ওর মাও একটা পরী, সেটা দেখে বোঝা যাচ্ছিল কারণ বেশ সুন্দরী। তখন সেই হরিণটা নিয়ে বাচ্চা ছেলেটার হাতে দিয়ে বললাম আমরা খাবো, এবং এটা তোমরা রেখে দাও, তোমরা আজকে রান্না করো ঠিক আছে? বাচ্চা ছেলেটি সেটা দেখে খুব খুশি হয়ে গেল, এবং সেই মহিলাটি এগিয়ে এসে লামিয়ার সঙ্গে কথা বলতে লাগলো। তখন সেই জিনটি বলল যে আমাদের এখানকার সমস্ত পুরুষেরা তো বাইরে গিয়েছে, এই গ্রামে আমাদের এখানে খুব বেশি পুরুষ নেই, ছোট্ট একটা গ্রাম, আমরা এখানেই থাকি, ওরা কাজে গিয়েছে। এখন যদি পরিচয় দেওয়া হয় যে এ ওই জায়গায় গিয়েছে, মানে ওই ছেলেজনগুলো ওদের ওইখানে কাজে গিয়েছে, এবং এ রাজকুমারী, তখন মেয়েটি নিশ্চয়ই তাকে অনেক বেশি আপ্যায়ন করবে। কিন্তু লামিয়া সেটা করতে চায় না, ও বললো আমি কিছুই বলবো না, দেখি ওরা কেমন হসপিটালিটি দেয়, ঠিক আছে? তারপর সেই মেয়েটি সেই হরিণটা নিয়ে রান্নার কাজে বাজে লেগে পড়লো। ও তখন সেই বাচ্চা ছেলেটিকে বললো আচ্ছা তোমাদের এখানে ঘোরার জায়গা কি আছে, চলো তো তোমাকে সাথে করে নিয়ে ঘুরে আসি। আমি বললাম যে এর প্রথম জিনেদের এখানে এসেছি, একটু ঘোরাঘুরি না করলে কেমন হয়, চলো তো সামনের দিকে যাই, তোমার মামা বাড়ি বেড়ানোর শখ মিটে গিয়েছে আমার, এখন আমি জিনেদের গ্রামে এসে ঘুরছি,
যদি এখান থেকে হারিয়ে যাই আমি বাড়িতে যাবো কিভাবে বলো তো? লামিয়া তখন বলল, তোমার বাড়িতে যেতে হবে না, তুমি আমার সঙ্গেই থেকো, এখানে আমরা দুজন বিয়ে করে সংসার পেতে নিব, ঠিক আছে? আমি তখন এত বেশি লজ্জা পেলাম, লামিয়ার মুখে কোনো কিছু আটকায় না, সব কেমন যেন সরাসরি বলে ফেলে। লামিয়ার এত সুন্দর শরীর এবং চেহারা দেখে ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যে ফাজলামি করে সমস্ত কিছু বলে তা আমি খুব ভালোভাবে জানি। তারপর লামিয়া আমাকে বলল, আচ্ছা ঠিক আছে চলো তো যাই, এই বাচ্চা ছেলে কোথায় যেন নিয়ে যাবে আমাকে, চলো। তাই বলে ওরা আমাকে গ্রামের শেষ মাথার দিকের একটা জায়গায় নিয়ে গেল। সেই জায়গা দিয়ে খুব সুন্দর ঝর্ণা উপর থেকে নিচে পড়ছে, যে জায়গাটা পড়ছে সেই জায়গার উপরে রংধনু ফুটেছে। ছেলেটি তখন বলল, এই জায়গাটা খুব সুন্দর দেখুন আপু। আমি তখন বললাম, হ্যাঁ খুব সুন্দর, তোমাকে ধন্যবাদ, তুমি কি একটা জিন? সঙ্গে সঙ্গে লামিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আরে তুমি যে একটা মানুষ ওরা কি জানে নাকি? তুমি একটা জিন মানে কি? জিনেদের জগতে এসে তুমি জিন কি সেটা বলছো? ও জিন, তুমি চোখ দেখে বুঝতে পারছো না যে ওর ছোট ছোট গুটি গুটি একটা মণি রয়েছে, তোমার মণির মতো নাকি? আমি তখন বললাম, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আর বলবো না। তাই বলেই ও আমার হাত ধরে তখন আমাকে এসে লেকের পাড়ে নিয়ে গেল। চারিদিকটা এত সুন্দর। লামিয়া আমার হাত ধরে বলল, কি সুন্দর জায়গা দেখো, খুব চমৎকার। তাই বলেই ও আমাকে ওর সাথে টেনে একই সঙ্গে পানির ভিতরে নিয়ে গেল এবং পানি থেকে আমি এবং ও একসঙ্গে উঠলাম। তারপর ও আমাকে বলল, আমাকে কোলে নাও, কোলে নিয়ে এখানে ছুঁড়ে ফেলে তো, পানির ভিতরে গোসল করতে আমার খুব ভালো লাগে। আমি ভীষণ লজ্জা পেলাম। তারপর ও একা একাই আমার কোলে উঠে গেল। আমি সেটা দেখে খুব অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছি। ও আমাকে দেখে বলল, কি দেখছো, কি দেখছো বলো? আমি বললাম, তোমাকে দেখছি, তুমি এত সুন্দর যে তোমাকে দেখার ঘোর যেন একদমই কাটে না। লামিয়া বোধহয় এবার লজ্জা পেয়েছে। ও তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং আমিও তার দিকে তাকিয়ে আছি। প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় এপিসোড এখানেই শেষ। তৃতীয় এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি আরজে ইমরান ছিলাম এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে তৃতীয় পর্বে আমি আবার আপনাদের জন্য নিয়ে হাজির হব। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই গল্পটিতে আপনি যত বেশি এঙ্গেজমেন্ট দিবেন, যত বেশি কমেন্ট করবেন, তত দ্রুত আমার তৃতীয় এপিসোড নিয়ে চলে আসবো এবং তৃতীয় এপিসোডে কী হতে চলেছে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। খোদা হাফেজ।